আসসালামু আলাইকুম। ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে বিডিভিউজের বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছেন। রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর হেলিকপ্টারটিতে করে ফিরছিলেন তারা। হেলিকপ্টারে রাইসি এবং আবদুল্লাহিয়ান ছাড়াও পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর এবং ওই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্রও ছিলেন। দুর্গম এলাকা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্ঘটনার 15 ঘণ্টা পর বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পাওয়া যায়। ইরানের উদ্ধার তৎপরতার সাথে যোগ দেয় তুরস্ক। রাত থেকে তুরস্কের নাইট ভিশন হেলিকপ্টার ও ড্রোন বিধ্বস্ত হেলিকপ্টার খুঁজে বের করার অভিযানে অংশ নেয়। ইরানের রেড ক্রিসেন্ট নিশ্চিত করেছে হেলিকপ্টারের আরোহী কেউই বেঁচে নেই। উদ্ধারকারীদের তোলা ছবি এবং ভিডিও ফুটেজে বিধ্বস্ত হেলিকপ্টারটি পুড়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে। প্রশ্ন উঠেছে, এটি কি নিছকই দুর্ঘটনা না নাশকতামূলক কোনো হামলার ফল? এমন সময় এই ঘটনা ঘটল যখন ইরান সমর্থিত প্রতিরোধ অক্ষের চতুর্মুখী হামলায় ইসরায়েলের অবস্থা বিপর্যস্ত। সম্প্রতি ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলার পর সময়মতো কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন ইসরায়েলি নেতারা। এই দুর্ঘটনার পর দায়িত্বশীল অনেক সূত্র ইঙ্গিত দিচ্ছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ সম্ভবত এর সঙ্গে জড়িত। সামাজিক মাধ্যমেও এ নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। এই ধারণার পেছনে অসংখ্য কারণও রয়েছে। সাদামাটাভাবে বলতে গেলে এখনও ইসরায়েল এবং তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু ইরান। তেহরানের পরমাণু কার্যক্রম, মার্কিন বিরোধী বলয়ে তাদের শক্তিশালী উপস্থিতি, নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠায় দেশটির অগ্রণী ভূমিকা, এইসব বিষয় নিয়ে ইরানের বিরুদ্ধে আগে থেকেই প্রকাশ্যে কিংবা আড়ালে প্রতিশোধমূলক অবস্থানে ছিল তেল আবিব ও ওয়াশিংটন। সম্প্রতি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে উদ্বিগ্ন করে এক ইরানি কমান্ডার আভাস দেন দেশটি তার পরমাণু নীতিতে পরিবর্তন আনতে পারে। এই ঘটনা প্রবাহে মধ্যপ্রাচ্যের ইরান বিরোধী একটি দেশকে পরমাণু শক্তিধর করার পদক্ষেপ এবং ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক তৈরি করে নিজেদের অবস্থান পোক্ত করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের সহায়তায় ইরানের বিরুদ্ধে গোয়েন্দা কর্মকাণ্ডে সার্বক্ষণিক নিয়োজিত ছিল মোসাদ। ইরানের ভেতরেও সম্প্রতি কয়েকটি বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে, যার পেছনে মোসাদের হাত রয়েছে বলে মনে করা হয়। গুপ্তহত্যার শিকার ইরানি জেনারেল কাশেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীতে কেরমান প্রদেশে আয়োজিত অনুষ্ঠানে বোমা হামলার শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। এরপর আরও কয়েকটি স্থানে বোমা হামলার ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে সক্রিয় তৎপরতায় লিপ্ত মোসাদ। গাজা যুদ্ধের পর সেই তৎপরতা বহু গুণ বেড়েছে বলে ধারণা করা হয়। ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলার পর সেই তৎপরতা বেপরোয়া হয়ে ওঠে। ইরানও বিভিন্ন সময় মোসাদের হয়ে গোয়েন্দা বৃত্তির অভিযোগে অনেক ব্যক্তিকে গ্রেফতার করেছে, শাস্তিও দিয়েছে। এই অপরাধে অনেকের মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে। সম্প্রতি ইরানের মোসাদ বিরোধী সেই পদক্ষেপ আগের চেয়ে বহুগুণে বেড়েছে। পরিস্থিতি বিবেচনায় অনেক বিশ্লেষক বলছেন, ইরানি প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সম্ভবত মোসাদের গুপ্ত হত্যা চেষ্টার শিকার হয়েছেন। আজারবাইজানের সঙ্গে মোসাদের ঘনিষ্ঠতার বিষয়টিও আলোচনায় এসেছে। আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে যৌথভাবে প্রকল্প উদ্বোধনের পর ফেরার পথেই তারা নিহত হন। আজারবাইজানে মোসাদের সক্রিয় উপস্থিতি নিয়ে ইরান দীর্ঘদিন ধরে সরব ছিল। এ নিয়ে দুই দেশের মধ্যে শীতল সম্পর্ক বিরাজ করছিল। আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে ইরান ছিল আর্মেনিয়ার পক্ষে। আজেরি ইরান সম্পর্কের শীতলতাকে কাজে লাগিয়ে মোসাদ গুপ্ত হত্যার ছক সহজেই বাস্তবায়ন করতে পেরেছে বলেও মনে করা হচ্ছে। ইরানের আজারবাইজান প্রদেশে বিভিন্ন সময় ইরান বিরোধী যে অস্থিরতা চলছে তার জন্য সরাসরি মোসাদকে দায়ী করে আসছে ইরান। ইরান সীমান্তবর্তী এই অঞ্চলে মোসাদ যথেষ্ট সক্রিয়। এছাড়া ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহন করা হেলিকপ্টার ছাড়া আরও হেলিকপ্টার সেখানে গেছে, কিন্তু দুর্ঘটনার শিকার হয়েছে প্রেসিডেন্টকে বহন করা হেলিকপ্টারটি। স্বাভাবিকভাবেই এমন প্রশ্ন উঠেছে, প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীকে বহন করা হেলিকপ্টারটি বিশেষভাবে টার্গেট করা হয়েছিল কিনা। অনেক বিশ্লেষক মনে করছেন, গত বছরের 7ই অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালায় ইরান সমর্থিত ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এর মাধ্যমে ইসরায়েলি গোয়েন্দা কার্যক্রমকে ব্যর্থ প্রমাণিত করে তাদের অত্যাধুনিক প্রযুক্তি এবং সামরিক সামর্থ্যের দম্ভ চূর্ণ করে দেন হামাসের যোদ্ধারা। ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্ররা বলে আসছিল ইরানই হামাসের এই হামলার নেপথ্য নায়ক। এছাড়া রাইসি এবং আবদুল্লাহিয়ানের নেতৃত্বে ইরান আন্তর্জাতিক রাজনীতিতে যথেষ্ট প্রভাবশালী হয়ে উঠেছিল।
মধ্যপ্রাচ্যের ঘটনা প্রবাহে চীন এবং রাশিয়াকে সম্পৃক্ত করার ক্ষেত্রে এই দুই নেতা প্রধান ভূমিকা পালন করেন। অনেক বিশ্লেষক আভাস দিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের চূড়ান্ত প্রতিশোধ নেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। গাজায় ইসরায়েলের বর্বর হামলার বিরুদ্ধে বিশ্ব কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইরান। ইরান বিশ্বকে বোঝাতে সক্ষম হয় হামাস আকস্মিকভাবে এই হামলা করেনি। যুগ যুগ ধরে অবর্ণনীয় ইসরায়েলি নিপীড়নের শিকার এবং নিজেদের ভূমি থেকে বিতাড়িত হওয়া ফিলিস্তিনিদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইরান মদতপুষ্ট প্রতিরোধ অক্ষের ভূমিকা সবার জানা। লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরাক থেকে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলে আঘাত শুরু করেন। ইরান সমর্থিত প্রতিরোধ অক্ষের এমন আক্রমণ ইসরায়েল ও পশ্চিমা মিত্রদের কল্পনার বাইরে ছিল। এর মধ্যে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ৮ মাস ধরে প্রতিদিন ১০ থেকে ২০ দফা করে হামলা চালিয়ে উত্তর ইসরায়েলকে ভুতুড়ে এলাকায় পরিণত করেছে। তারা এমন প্রিসিশন অস্ত্র ব্যবহার করেছেন যেগুলোকে ইসরায়েলের আয়রন ডোমও চিহ্নিত এবং প্রতিহত করতে পারছে না। উত্তর ইসরায়েলের প্রায় ৪০% বসতি স্থাপনকারী এলাকা ছেড়ে পালিয়েছেন। এটা ওপেন সিক্রেট যে হিজবুল্লাহ মানেই ইরান, আর যুদ্ধে তাদের ব্যবহৃত প্রায় সব অস্ত্রই আসছে ইরানি মদতে। ইয়েমেনের হুথি আনসার আল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী লোহিত সাগর, আরব সাগর এবং এডেন উপসাগরকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য নরকে পরিণত করেছে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সংশ্লিষ্ট শত শত জাহাজে হামলা চালিয়েছে তারা। হুথিদের অস্ত্র এবং প্রশিক্ষণ দিতে ইরানি সামরিক কর্মকর্তারা ইয়েমেনে অবস্থান করেন বলেও বিভিন্ন পশ্চিমা মিডিয়ার খবর এসেছে। ইরাক থেকেও হামলা চালাচ্ছে ইরান সমর্থিত ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। তারা তেল আবিব, এইলাত, হাইফা, গোলান সহ বিভিন্ন স্থানে ইসরায়েলের সেনাঘাঁটি সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্রুজ মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে আসছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেই হামলার পরিমাণ আরও বেড়েছে। গাজা যুদ্ধের ধারাবাহিকতায় গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনসুলেটে হামলা চালিয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে ইসরায়েল। আন্তর্জাতিক কূটনৈতিক আইন লঙ্ঘন করে চালানো এই হামলার পর ইরানি পররাষ্ট্রমন্ত্রীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। তিনি বিশ্বকে বোঝাতে সক্ষম হন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পর এর পরিমিত জবাব দেওয়ার অধিকার ইরান রাখে। এরপর ইরান ১৩ এপ্রিল রাতে এবং ১৪ এপ্রিল সকালে নজিরবিহীনভাবে ইসরায়েলে হামলা চালায়। শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে চালানো হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইরানি হামলার পর ইসরায়েলের ক্ষুদ্র পরিসরে এর জবাব দিয়েছে বলে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো জানালেও তা স্বীকার করেনি তেহরান। তবে ইসরায়েলি নেতারা জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মনে করা হচ্ছিল, সাম্প্রতিক ঘটনা প্রবাহের ধারাবাহিকতায় শীর্ষ পর্যায়ের বিরুদ্ধে মোসাদ এই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে। সম্প্রতি তাদের হাতে ইরান সমর্থিত প্রতিরোধ অক্ষের শীর্ষ নেতাদের পাশাপাশি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাও নিহত হন। ইসরায়েলি গুপ্তহত্যার শিকার হন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি। হামাসের পলিট ব্যুরো উপপ্রধান সালেহ আল আরোরি, হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার বিশাম আল তাবিল সহ অনেকেই মোসাদের হাতে নিহত হন। বিশ্লেষকদের এই বক্তব্য এবং সামাজিক মাধ্যমের হাজারো মন্তব্য যদি সত্য হয়, তাহলে ইরানের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে এবং এর পরিণতিতে মধ্যপ্রাচ্যের চেহারা কী রূপ ধারণ করতে পারে তা দেখার জন্য হয়তো বেশি দিন অপেক্ষা করতে হবে না। ইরানের সর্বোচ্চ নেতা এরই মধ্যে আভাস দিয়েছেন, এই হেলিকপ্টার দুর্ঘটনাজনিত কারণে ইরানের রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক কর্মকাণ্ডে কোনো ব্যাঘাত ঘটবে না। প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে ইরানের নীতিতে যে কোনো পরিবর্তন আসবে না তাতে কোনো সন্দেহ নেই। বরং যদি কোনোভাবে প্রমাণ হয় তাদের হত্যার উদ্দেশ্যে হেলিকপ্টারটিকে টার্গেট করা হয়েছিল, তাহলে পুরো মধ্যপ্রাচ্যে এই ঘটনার প্রভাব হবে মারাত্মক। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।